ভাই বোনেরা, কল্পনা করুন একটি ছোট্ট মেয়ের হাতে ভারতের মহাকাশ স্বপ্ন। শ্রীহরিকোটা স্পেস সেন্টারে মঙ্গলযান মিশনের কাউন্টডাউন চলছে, কিন্তু হঠাৎ বিপদ। বিজ্ঞানীরা হতাশ, কিন্তু সেখানে লুকিয়ে আছে রাজু চাওয়ালার 10 বছরের মেয়ে মীরা। তার কৌতূহল আর আবর্জনা থেকে শেখা জ্ঞান কি বাঁচাবে পুরো মিশন? এই লোমহর্ষক অনুপ্রেরণামূলক গল্প শুনুন, যা প্রমাণ করে প্রতিভা কোনো সীমায় বাঁধা নয়। শুরু হচ্ছে। এই লোমশ খাড়া করে দেওয়া গল্পটি তখন দুপুর 2টো বাজছিল এবং শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল রুমে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে যদি কোনো সূঁচ ও মাটিতে পড়ত তবে তার শব্দ হাতুড়ির মতো লাগত। বাতানুকূল ঘরের ভেতরের তাপমাত্রা 20 ডিগ্রি সেট করা ছিল, কিন্তু মিশন ডিরেক্টর বিক্রম সারিনের কপালে ঘামের ফোঁটা পরিষ্কার জলজল করছিল। তার সামনে থাকা বিশাল স্ক্রিনে রকেট উৎক্ষেপণের উল্টো গণনা শুরু হতে এখন মাত্র 15 মিনিট বাকি ছিল। এই মিশনটি ছিল মঙ্গলযান 2, এমন এক মিশন যা ভারতকে মহাকাশের দুনিয়ায় সবার উপরে বসাতে চলেছিল। বিক্রম সারিন তার চেয়ারের হাতল শক্ত করে ধরে রেখেছিলেন। তার আঙুলের ডগাগুলো সাদা হয়ে গিয়েছিল। গত 5 বছর ধরে তিনি তার স্ত্রী এবং বাচ্চাদের সাথে ঠিকমতো দেখাও করতে পারেননি। দিন রাত শুধু এই একটি মুহূর্তের অপেক্ষা ছিল। কন্ট্রোল রুম বিজ্ঞানীতে ভরা ছিল। সবাই নিজের কম্পিউটার স্ক্রিনে চোখ গেড়ে বসেছিল। সবুজ আর লাল বাতি জ্বলছিল আর নিভছিল। তথ্যের নদী স্ক্রিনগুলোতে বয়ে যাচ্ছিল। এই ভারী উত্তেজনার মধ্যেই একজন শ্যামলা রঙের মানুষ হাতে কেটলি আর কাঁচের গ্লাস নিয়ে পা টিপে ভেতরে প্রবেশ করল। এই ছিল রাজু। এই হাইটেক দুনিয়ায় তার কোনো যোগ্যতাই ছিল না। সে শুধু একজন চাওয়ালা ছিল, যে গত 15 বছর ধরে এখানে বিজ্ঞানীদের চা খাওয়ানোর কাজ করত। তার জামা কাপড় পুরনো ছিল আর পায়ে হাওয়াই চটি ছিল। রাজু জানত যে আজকের দিনটি অনেক বড়, তাই সে কোনো শব্দ না করে চুপচাপ প্রত্যেক বিজ্ঞানীর টেবিলে চায়ের গ্লাস রাখছিল। রাজুর পেছনে পেছনে এক ছোট্ট ছায়াও পা টিপে ভেতরে চলে এলো। এ ছিল রাজুর 10 বছরের মেয়ে মীরা। তার চুল এলোমেলো ছিল আর সে সরকারি স্কুলের পুরনো ইউনিফর্ম পরেছিল। আজ স্কুলের ছুটি ছিল আর বাড়িতে কেউ ছিল না এবং কোনো জিনিসে হাত দেবে না। কিন্তু মীরার শিরায় রক্তের চেয়ে বেশি কৌতূহল দৌড়াত। সে গত কয়েক বছর ধরে তার বাবার সাথে এখানে আসছিল। যখন রাজু সাহেবদের চা দিত, তখন মীরা লুকিয়ে আবর্জনা ঝুড়িতে ফেলে দেওয়া পুরনো বই আর ম্যানুয়াল তুলে নিত। সে ইংরেজি ঠিকমতো জানত না, কিন্তু কোডিংয়ের ভাষা তার কাছে কোনো জাদুর মতো লাগত। সে রাত ভোর ওই রদ্দি কাগজগুলো পড়তে থাকত। আজ যখন সে দেখল যে বাবা ভেতরে যাচ্ছে, তখন সে নিজেকে আটকাতে পারল না। সে একটা বড় সার্ভার র্যাকের পেছনে লুকিয়ে পড়ল আর নিজের বড় বড় চোখ দিয়ে সামনে চলতে থাকা তোলপাড় দেখতে লাগল। তাকে ওই বড় স্ক্রিনটা কোনো সিনেমার পর্দার চেয়েও বেশি সুন্দর লাগছিল। তাতে রকেটের ছবি আঁকা ছিল। বিক্রম সারিন মাইক অন করলেন আর ভারী গলায় বললেন, সমস্ত স্টেশন মনোযোগ দিন, T10 মিনিটস, সমস্ত সিস্টেম চেক করুন। আমরা কি লঞ্চের জন্য তৈরি? একে একে সব বিজ্ঞানীর গলার স্বর গমগম করে উঠল। ন্যাভিগেশন চেক, ফুয়েল প্রেশার চেক, ইঞ্জিন টেম্পারেচার চেক, কমিউনিকেশন চেক। সব কিছু ঠিক মনে হচ্ছিল। হলে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। বাইরে মিডিয়ার ভিড় ছিল। দেশের প্রধানমন্ত্রী লাইভ যুক্ত ছিলেন। কোটি কোটি মানুষ নিজেদের টিভির সামনে হাত জোড় করে বসেছিল। পরিবেশে এক অদ্ভুত নেশা ছিল, জয়ের নেশা, কামিয়াবির নেশা। রাজু শেষ বিজ্ঞানীকে চা দিল এবং খালি কেটলি নিয়ে পেছনের দিকে ঘুরল। তার নজর নিজের মেয়ে মীরার ওপর পড়ল, যে সার্ভারের পেছন থেকে উঁকি মারছিল। রাজুর চোখ রাগে বড় হয়ে গেল। সে ইশারায় মীরাকে বাইরে যেতে বলল। মীরা মাসুমভাবে না করে দিল এবং নিজের জায়গায় জমে রইল। রাজু পা টিপে তার কাছে পৌঁছল এবং ধীরে ফিসফিস করল, পাগল হয়ে গেছিস নাকি তুই? এটা সাহেব লোকেদের জায়গা। যদি কেউ দেখে নেয় তো আমার চাকরি চলে যাবে। চল বাইরে। কিন্তু মীরার নজর তো সামনের স্ক্রিনে জমেছিল। তখনই হঠাৎ একটা সাইরেন বাজল। এই আওয়াজ এতটাই তীক্ষ্ণ আর ভয়ানক ছিল যে হলে উপস্থিত প্রত্যেক মানুষ নিজের জায়গায় লাফিয়ে উঠল। বড় স্ক্রিনে যেখানে সবকিছু সবুজ দেখাচ্ছিল, সেখানে হঠাৎ একটা লাল রঙের বক্স ব্লিঙ্ক করতে লাগল। বিপদের ঘণ্টা বেজে গিয়েছিল। বিক্রম সারিন নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। কি হলো? এই অ্যালার্ম কেন পাচ্ছে?
মুখ্য নেভিগেশন বিজ্ঞানী ডক্টর আইয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, সিস্টেমে এরার আসছে, মেন কম্পিউটার রেসপন্ড করছে না। বিক্রম চিৎকার করলেন, কি বকওয়াস করছো? লঞ্চে মাত্র 8 মিনিট বাকি আছে, ব্যাকআপ সিস্টেম চালু করো। ডক্টর আইয়ারের হাত কাঁপছিল। স্যার, ব্যাকআপও ফেল হয়ে গেছে, কোডে কোনো গন্ডগোল আছে, ডেটা সিঙ্ক্রোনাইজ হতে পারছে না। যদি আমরা এখনই লঞ্চ করি তো রকেট হাওয়াতেই ফেটে যাবে। পুরো কন্ট্রোল রুম যেন বরফে জমে গেল। এইমাত্র যেখানে জয়ের আশা ছিল সেখানে এখন মৃত্যুর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। বিক্রম সারিন মাথা ধরে নিলেন। এমন হতে পারে না। 5 বছরের পরিশ্রম, 1000 কোটি টাকা, দেশের সম্মান সব মাটিতে মিশে যাবে। লঞ্চ উইন্ডো শুধু আগামী 20 মিনিট পর্যন্ত খোলা আছে। যদি আমরা 20 মিনিটে রকেট না ছাড়ি তবে আমাদের আগামী 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এই মিশন ফেল মানা হবে। হলে তোলপাড় শুরু হয়ে গেল। বড় বড় বিজ্ঞানীরা একে অপরের ওপর চিৎকার করতে লাগলেন। কেউ বলছিল হার্ডওয়্যার খারাপ আছে, কেউ সফটওয়্যারকে দোষ দিচ্ছিল। ডক্টর আইয়ার এবং তার টিম পাগলের মতো কিবোর্ডে আঙুল চালাচ্ছিলেন। কোডের হাজার হাজার লাইন স্ক্রিনে দ্রুত ওপরের দিকে যাচ্ছিল, কিন্তু ভুল কোথায় ছিল তা কেউ দেখতে পাচ্ছিল না। সময় বালির মতো পিছলে যাচ্ছিল। T-5 মিনিটস। ঘড়ির টিকটিক এখন কোনো বোমা বিস্ফোরণের মতো লাগছিল। রাজু ভয়ে দেওয়ালের সাথে লেপটে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে কি হয়েছে, কিন্তু সে এটুকু অবশ্যই বুঝে গিয়েছিল যে সাহেব লোকেরা কোনো বড় বিপদে আছে। সে মীরার হাত ধরল আর তাকে টানতে লাগল। চল না, এখানে থাকা ঠিক নয়, পরিবেশ খারাপ হচ্ছে। কিন্তু মীরা নিজের জায়গা থেকে নড়ল না। তার চোখ ওই স্ক্রিনে আটকে ছিল যেখানে কোড দ্রুত স্ক্রোল হচ্ছিল। তার চোখের মনি স্ক্রিনের গতির সাথে এদিক ওদিক ঘুরছিল। তার মাথায় অন্য কিছুই চলছিল। ওই হাজার হাজার লাইনের মাঝে সে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছিল। এক এমন ছোট ভুল যা হয়তো ওই বড় বিজ্ঞানীদের চশমা এড়িয়ে যাচ্ছিল। বাবা, দাঁড়াও, মীরা ধীরে বলল। রাজু তাকে টানতে টানতে বলল, আরে কিসের দাঁড়াও? দেখছিস না সাহেব লোকেরা রাগে আছে, আমাদের পুলিশ ধরে নেবে। মীরা নিজের হাত ছাড়িয়ে নিল এবং একটু এগিয়ে গেল। বাবা, আমি ভুল দেখতে পাচ্ছি। রাজুর প্রাণ গলার কাছে চলে এলো। তুই কি বলছিস? এরা বিজ্ঞানী, দেশের সবচেয়ে বড় লোক। তুই 5ম ফেল হয়ে এবার ভুল বের করবি? চুপচাপ চল। কিন্তু মীরা শুনলই না। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। কন্ট্রোল রুমের শোরগোল বাড়ছিল। বিক্রম সারিন রাগে টেবিলে খুশি মারছিলেন। বন্ধ করো, কাউন্টডাউন থামিয়ে দাও, আমরা আজ লঞ্চ করতে পারবো না, মিশন অ্যাবর্ট করো। ডক্টর আইয়ার হতাশ হয়ে মাথা নিচু করে নিলেন। ইয়েস স্যার, মিশন অ্যাবর্ট করতেই হবে। এরার পাওয়াই যাচ্ছে না, এটা আমাদের জন্য কালো দিন। তখনই একটা সরু আওয়াজ ওই শোরগোল চিরে বেরিয়ে এলো। আঙ্কেল দাঁড়ান, ভুলটা লাইন নম্বর 420 লুপে আছে। পুরো হল স্তব্ধ হয়ে গেল। সবাই ঘুরে দেখল। দরজার কাছে ফাটা জুতো আর পুরনো ফ্রক পরা এক 10 বছরের মেয়ে দাঁড়িয়েছিল। তার পাশে চাওয়ালা রাজু দাঁড়িয়েছিল, যে ভয়ে থরফর করে কাঁপছিল। বিক্রম সারিনের চোখ লাল ছিল। তিনি চিৎকার করে বললেন, এ কে? সিকিউরিটি? সিকিউরিটি কোথায়? এদের দুজনকে বাইরে বের করে দাও। রাজু দৌড়ে মীরার সামনে দাঁড়িয়ে গেল এবং হাত জোড় করে কাঁদতে লাগল। সাহেব, মাফ করে দিন, এ আমার মেয়ে, নাদান আছে, ভুল করে ভেতরে চলে এসছে। আমি একে এক্ষুনি নিয়ে যাচ্ছি। সাহেব, আমার চাকরি খাবেন না। সাহেব। রাজু মীরাকে হেঁচড়াতে লাগল, কিন্তু মীরা পুরো শক্তি দিয়ে নিজেকে আটকালো এবং জোরে বলল, আঙ্কেল, আপনারা হার্ডওয়্যার চেক করছেন, কিন্তু ভুল সফটওয়্যারের লজিক গেটে আছে। যদি আপনারা ওখানে একটা সেমিকোলন না লাগান তবে লুপ কখনো বন্ধ হবে না আর রকেট দিশা পাবে না। মীরার এই কথা শুনে ডক্টর আইয়ারের কান খাড়া হয়ে গেল। একটা 10 বছরের বাচ্চা মেয়ে লজিক গেট আর সেমিকোলনের কথা বলছিল। বিক্রম সারিন সিকিউরিটি গার্ডদের থামার ইশারা করলেন। তিনি নিজের জায়গা থেকে নামলেন আর মীরার কাছে এলেন। তার উচ্চতা 6 ফুট ছিল আর মীরা তার সামনে খুব ছোট লাগছিল। তুমি এসব কি করে জানো? রাজু মাঝখানে বলে উঠল, সাহেব, এ পাগল আছে, এ আবর্জনা থেকে আপনাদের ফেলে দেওয়া বই তুলে আনে আর সারা রাত পড়তে থাকে। বিক্রম রাজুকে চুপ থাকার ইশারা করলেন। বলো মা, তুমি কি বলছিলে? মীরা ভয়ে ভয়ে কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলল, আঙ্কেল, আমি ওই বইটা পড়েছি যা আপনি গত মাসে বাইরে ফেলে দিয়েছিলেন। ওতে লেখা ছিল যে যখন দুটো কমান্ড একসাথে ধাক্কা খায় তো সিস্টেম ফ্রিজ হয়ে যায়।
আপনার স্ক্রিনে বারবার ওই কোড আসছে। যদি আপনি লাইন 420-তে একটা ছোট্ট ব্রেক লাগিয়ে দেন তো সব ঠিক হয়ে যাবে। বিক্রম সারিনের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তিনি সঙ্গে সঙ্গে ঘুরে ডক্টর আইয়ারের দিকে তাকালেন। আইয়ার, চেক করো, লাইন 420। ডক্টর আইয়ার জলদি স্ক্রোল করলেন। তার আঙুল কাঁপছিল। যেই তিনি ওই লাইনে পৌঁছলেন, তার চোখ কপালে উঠে গেল। হে ভগবান! ডক্টর আইয়ারের মুখ দিয়ে বেরোল, স্যার, এই মেয়েটা ঠিক বলছে। এখানে একটা ইনফিনিট লুপ তৈরি হয়ে গেছে। আমরা হার্ডওয়্যারে আটকে ছিলাম, আর ভুল সামনেই ছিল। বিক্রম সেরেনের বুক ধরফড় করতে লাগল। তিনি চিৎকার করে বললেন, তো ঠিক করো একে, তাড়াতাড়ি করো, আমাদের কাছে মাত্র 3 মিনিট বাকি আছে। ডক্টর আইয়ার টাইপ করতে শুরু করলেন। কিন্তু তখনই আর একটা বিপদ এসে গেল। সিস্টেম কিবোর্ড লক করে দিয়েছিল। স্যার, সিস্টেম হ্যাং হয়ে গেছে, এই ইনপুট নিচ্ছে না। এখন শুধু ম্যানুয়াল ওভাররাইডই বেঁচে আছে, কিন্তু তার জন্য আমাদের মেইন সার্ভার রিস্টার্ট করতে হবে, আর তাতে 10 মিনিট লাগবে। আমাদের কাছে 10 মিনিট নেই। ঘরে আবার হতাশা ছেয়ে গেল। সমস্যা পাওয়া গিয়েছিল, কিন্তু সমাধানের সময় বেরিয়ে গিয়েছিল। বিক্রম সারিনের চোখে জল এসে গেল। এত কাছে এসে আমরা হেরে গেলাম, শুধু একটা ছোট্ট ফুলের কারণে। মীরা এখনও ওখানেই দাঁড়িয়েছিল। সে দেখল যে বিজ্ঞানীরা হার মেনে নিচ্ছেন। সে জানত যে একটা উপায় আরও আছে। সে অনেকবার দেখেছিল যে যখন তার পুরনো কম্পিউটার হ্যাং হতো, তখন সে কি করত। সে হঠাৎ বিক্রম স্যারিনের হাত থেকে ছুটে দৌড়ল এবং সোজা মেইন কন্ট্রোল প্যানেলের দিকে দৌড় লাগাল। রাজু চিৎকার করল, মীরা না। বিক্রম সারিনও চিৎকার করলেন, ধরো ওকে, ও কিছু খারাপ করে দেবে। কিন্তু মীরা বিদ্যুতের গতিতে চেয়ারের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। সে মেইন কনসোলের কাছে পৌঁছালো, যেখানে ডক্টর আইয়ার বসে মাথা ধরে কাঁদছিলেন। মীরা না ভেবেই ডক্টর আইয়ারকে ধাক্কা দিল। ধাক্কা এতটাই আচমকা ছিল যে ডাক্তার সাহেব চেয়ার সমেত পিছনে গড়িয়ে গেলেন। মীরা কিবোর্ড হাত রাখল না। সে কনসোলের নিচে থাকা তারের জঞ্জালে হাত ঢোকাল। সিকিউরিটি গার্ডরা দৌড়াতে দৌড়াতে আসছিল। বিক্রম সারিন চিৎকার করছিলেন, ওকে সরাও ওখান থেকে, ও পুরো মিশন বরবাদ করে দেবে। রাজু নিজের মেয়েকে বাঁচানোর জন্য গার্ডদের পায়ে পড়ে গেল, মেরো না আমার বাচ্চাকে সাহেব। মীরার হাত তারের মাঝে কিছু খুঁজছিল। সে জানত যে একটা এমার্জেন্সি জাম্পার থাকে, যা সিস্টেমকে রিস্টার্ট না করেই রিফ্রেশ করে দেয়। সে রাত দিতে পাওয়া ম্যানুয়ালের পেজ নম্বর 70-এ পড়েছিল। এটা পড়েছিল। গার্ডরা মীরাকে কলার ধরে ফেলল এবং তাকে পেছনে টানতে লাগল। মীরা চিৎকার করল, ব্যাস 1 সেকেন্ড, ছাড়ো আমাকে। সে নিজের ছোট্ট আঙুল দিয়ে একটা লাল রঙের তার টানল আর তাকে পাশের পোর্টে ঢুকিয়ে দিল। যেই সে এটা করল, স্ক্রিন একবারের জন্য পুরো কালো হয়ে গেল। কন্ট্রোল রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম সারিনের মুখ দিয়ে বেরোল, শেষ, সব শেষ, এ সিস্টেম উড়িয়ে দিয়েছে। গার্ডরা মীরাকে মাটিতে আছড়ে দিল। রাজু দৌড়ে এলো এবং মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সাহেব, ভুল হয়ে গেছে সাহেব, বাচ্চার দ্বারা ভুল হয়ে গেছে। বিক্রম সারিন রাগে এগিয়ে এলেন। তার মন করছিল যে এই চাওয়ালা আর তার মেয়েকে জেলে ঢুকিয়ে দেন। কিন্তু তখনই একটা বিপ আওয়াজ এলো। সবাই স্ক্রিনের দিকে তাকালো। কালো স্ক্রিনে সবুজ রঙের অক্ষর ফুটে উঠতে লাগল, সিস্টেম রিবুটিং, মেমোরি ক্লিয়ার, রেডি ফর কমান্ড। ডক্টর আইয়ার চিৎকার করে উঠলেন, স্যার, সিস্টেম ফিরে এসেছে, লুপ শেষ হয়ে গেছে, ন্যাভিগেশন অনলাইন আছে। বিক্রম সারিন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ঘড়ি দেখলেন, লঞ্চে মাত্র 50 সেকেন্ড বাকি ছিল। তিনি সঙ্গে সঙ্গে নিজের মাইক সামলালেন, অল স্টেশনস গো ফর লঞ্চ, T40 সেকেন্ডস। পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে লোকগুলো এইমাত্র মীরাকে মারতে দৌড়াচ্ছিল, তারা এখন নিজের সিটে জমে গিয়েছিল। মীরা আর রাজু মেঝের এক কোণায় কুঁকড়ে বসেছিল। মীরার কোনোই ছড়ে গিয়েছিল আর রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার মুখে এক হাসি ছিল। 10, 9, 8, 7 পুরো দুনিয়া টিভিতে দেখল। শ্রীহরিকোটার মাটি কেঁপে উঠল, ধোঁয়ার কুণ্ডলি উঠল, আর কমলা আগুনের শিখায় চড়ে ভারতের মঙ্গলযান আকাশের বুক চিরে ওপরে উঠে গেল। কন্ট্রোল রুম করতালির আওয়াজে ফেটে পড়ল। বিজ্ঞানীরা একে অপরকে জড়িয়ে ধরছিলেন, কেউ কেউ কাঁদছিলেন। বিক্রম সারিন স্ক্রিনে রকেটকে ওপরে যেতে দেখছিলেন। যেই রকেট পৃথিবীর কক্ষপথে স্থাপিত হল, বিক্রম স্বস্তির নিঃশ্বাস নিলেন। তারপর তার কিছু মনে পড়ল। তিনি ভিড় ঠেলে পেছনে তাকালেন। কোনায় রাজু নিজের মেয়ের ছড়ে যাওয়া হাতে রুমাল বাঁধছিল। তারা দুজন ভয়ে ওখান থেকে যেতেই যাচ্ছিল। বিক্রম সারিন জোরে ডাক দিলেন, দাঁড়াও। পুরো হল শান্ত হয়ে গেল। সবাই দেখল যে মিশন ডিরেক্টর ওই চাওয়ালার দিকে এগিয়ে যাচ্ছেন। রাজু কাঁপতে লাগল। সে হাত জোড় করে নিল, সাহেব, আমরা যাচ্ছি, আর কখনো আসব না। বিক্রম সারিন রাজুর কাছে পৌঁছলেন এবং কিছু না বলে ঝুঁকে গেলেন। তিনি রাজুর নয়, বরং ওই 10 বছরের বাচ্চা মেয়ে মীরার পা ছুলেন।
হলে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অবাক হয়ে গেল। দেশের এত বড় বিজ্ঞানী এক চাওয়ালার মেয়ের পায়ে ঝুঁকেছিল। বিক্রম দাঁড়িয়ে মীরাকে কোলে তুলে নিলেন এবং তাকে নিজের টেবিলে এনে দাঁড় করিয়ে দিলেন। তিনি মাইকে বললেন, সাথীরা, আজ আমরা যে উৎসব পালন করছি তা এই বাচ্চার জন্য। যদি ঠিক সময় সেটা না করত যা করেছে, তবে আজ আমরা পুরো দুনিয়ার সামনে লজ্জিত হতাম। ডিগ্রি কাগজের টুকরো হয়, কিন্তু আসল জ্ঞান সেটাই যা বিপদের সময় কাজে আসে। ডক্টর আইয়ারও এগিয়ে এলেন এবং লজ্জিত হয়ে বললেন, মা, তুমি সেটা করেছ যা আমরা করতে পারিনি। তুমি এসব কিভাবে জানলে? মীরা মাসুমভাবে বলল, আঙ্কাল, আমি শুধু মনোযোগ দিয়ে দেখেছি। আপনারা সমস্যা দেখছিলেন, আমি সমাধান খুঁজছিলাম। বিক্রম সারিন সেই মুহূর্তেই ঘোষণা করলেন, আজ থেকে মীরার পড়াশোনার পুরো খরচ ইসরো বহন করবে, আর আমি নিজে একে গাইড করব। এই বাচ্চা ভবিষ্যতের কালাম হবে। পুরো হল করতালিতে ফেটে পড়ল। রাজুর চোখ দিয়ে জলের ধারা বইছিল। আজ সে শুধু একজন চাওয়ালা ছিল না, আজ সে ওই মেয়ের বাবা ছিল যে ভারতের মান বাঁচিয়েছিল। পরের দিন খবরের কাগজে রকেটের ছবির সাথে মীরার ছবি ছাপল। হেডলাইন ছিল, চাওয়ালার মেয়ে বাঁচালো মঙ্গল মিশন। দেশ জুড়ে মীরার চর্চা হতে লাগল। কিন্তু মীরার জন্য সবচেয়ে বড় পুরস্কার সেই মুহূর্ত ছিল যখন তার বাবা তাকে গর্বে জড়িয়ে ধরেছিল আর বলেছিল যে তুই আমার মেয়ে নস, আমার অভিমান। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ট্যালেন্ট কোনো ধনী ঘর বা বড় কলেজের সম্পত্তি হয় না। তা যে কোনো কুঁড়ে ঘরে যে কোনো কোণায় বেড়ে উঠতে পারে। দরকার তো শুধু তাকে চেনার আর একটা সুযোগ দেওয়ার। ভাবুন, যদি সেই দিন মীরাকে বলার সুযোগ না মিলত, তবে কি হতো? হয়তো আমাদের স্বপ্ন ভেঙে যেত। এই জন্য কখনো কাউকে ছোট মনে করবেন না। কে জানে আগামীকালের মসিহা সেই হোক। যদি এই গল্প আপনার মনকেও ছুঁয়ে থাকে আর আপনার চোখেও জল এসে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার অবশ্যই করুন, যাতে প্রত্যেক ওই বাচ্চাকে সাহস পায় যার কাছে সুবিধা তো নেই, কিন্তু স্বপ্ন অনেক বড়। এমনই আরও প্রেরণাদায়ক এবং লোমহর্ষক সত্য ঘটনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।